তো আমরা এইভাবে চাইলে লিখতে পারো তুমি অনলাইন জাভা কম্পাইলার। তো এইভাবে লিখলে আর কি আমরা যেটাতে ল্যাবে করতে পারি, এখানে প্রোগ্রামিজ আছে, ওয়ান কম্পাইলার আছে, যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো ধরো ধরো প্রোগ্রামিজেরটা দিয়ে আমরা করতে পারি আজকে যে অন্য সেকশনে যে আমাদের ল্যাব গুলা ছিল ওইগুলো আমি এটাতে দেখাইছি। তো এটা হলো আর কি অনলাইনে করার জন্য তোমাদের যে কোনোটা ধরো প্রোগ্রামিজটা আছে, ওয়ান কম্পাইলারেরটাও আছে, যে কোনোটা দিয়ে করতে পারবা, ঠিক আছে। তো আর স্ট্যান্ডার্ড একটা ওয়ে হইলো গিয়ে ভিএস কোড দিয়ে করা আর কি। আমি স্ট্যান্ডার্ড ওয়েটাও তোমাদের দেখাই কি কি করতে হইব। প্রথম কাজ হইব গিয়ে তোমাদের ডাউনলোড দিতে হইব ভিএস কোড, এইভাবে দেখাই। তো ভিএস কোড ডাউনলোড দিয়ে দিব, জাস্ট এইটা এইটা প্রথমে আমরা ডাউনলোড দিয়ে দিব। প্রথম কাজ হইলো এইটা। সেকেন্ড কাজ, ভিএস কোড ডাউনলোড দেওয়ার পরে আর কি আমরা যে ভিএস কোডটায় জাভা চালাইতে হইলে একটা জিনিস লিখতে হবে তোমার, যে জাভা ফর ভিএস কোড, এটা লিখতে হইব। তো এটা লেখার পরে এখানে একটা জিনিস আসবে, এই যে কোডিং প্যাক ফর জাভা, এটাও ইনস্টল দিতে হইব। তো এই দুইটা দেওয়ার পরে মোটামুটি আর কি জাভা চলবে। এরপরে আরেকটা কাজ আছে। কাজটা কি? কাজটা হইল গিয়ে জেডিকে ইনস্টল দেওয়া। জেডিকে হইলো জাভার কম্পাইলার আর কি। তো জেডিকে ডাউনলোড, তো এইভাবে দিবা, ডাউনলোড জেডিকে। তারপরে এইখানে একটা জিনিস আছে উইন্ডোজ, এরপরে এইটা এইটা ডাউনলোড দিয়ে পরে ইনস্টল দিতে হইব, ঠিক আছে। এইটা ইনস্টল দেওয়ার পরে আর কি এটা যেখানে আছে, যেমন দেখো ধরো এটা ইনস্টল দিছো। তো এইটা ইনস্টল দেওয়ার পরে আমরা এইখানে ধরো এইভাবে থাকবে, সিতে যাবে। সিতে গিয়ে এইখানে ধরো এই যে এরকম জাভা আছে এখানে, ঠিক আছে না? তো এই জাভাতে যাব, জেডিকে তে যাব এখানে। এরপরে বিন, সমস্যা নাই, এগুলো পরে দেখলেই হবে। তো বিনে গিয়ে এই যে পাথটা আছে উপরে এইটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি বা এরকম করে তুমি কপি করবা। কপি করে কই যাবা, কপি করে যাবা গিয়ে প্রথমে দিস পিসি। এরপরে এখানে এইখানে রাইট ক্লিক করবা, প্রপার্টিসে যাবা। গিয়ে ওই যে অ্যাডভান্স সেটিংস এ গিয়ে তুমি যদি সিতে পাই বা সিতে ধরো কোড ব্লকস ইনস্টল দাও বা পাইচার্ম ইনস্টল দাও, এইভাবে দিছো। তো এরপরে এই যে এখানে নিচে আছে কিছু জিনিস, পাথ, এইখানে জাস্ট এডিটে গিয়ে এইখানে একটা নিউ বানাবা। নিউ বানিয়ে জাস্ট ওইটা পেস্ট করে দিবা, ঠিক আছে, এই কাজটা। তো এই কাজটা করলে মোটামুটি জাভার যে কম্পাইলারটা, ওই কম্পাইলারটা তোমার এখানে ইনস্টল হয়ে যাবে। কিভাবে বুঝবা তোমার পিসিতে জাভাটা ইনস্টল হয়েছে কিনা বা কম্পাইলারটা কাজ করতেছে কিনা? সার্চে জাস্ট লিখবা সিএমডি, কমান্ড প্রম্পট। এরপরে তুমি এইভাবে লিখবা জাভা হাইফেন, জাভা দিয়ে একটা স্পেস, এরপরে হাইফেন ভার্সন, ঠিক আছে। তো এটা লেখার পরে যদি তুমি একটু দেখো এরকম কোন একটা লেখা আসতেছে, তাইলে ওই জাভার যে জেডিকেটা ইনস্টল করা হয়েছে। এরপরে ভিএস কোড দিয়ে তুমি যে কোনো কোড চালাইতে পারবা, ঠিক আছে। তো এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে, যেটা আমরা ক্লাসে দেখবো মাঝে মধ্যে। আর যদি আমাদের কাছে সময় কম থাকে, মানে এখন তো ধরো সব পিসিতে এগুলা নাই লেবে, তাই এখন আমরা যেটা করব অনলাইন কম্পাইলার এইভাবে দেখবো, ঠিক আছে। তো আশা করি দেখা যাচ্ছে এইভাবে। তো এটারে ওকে একটু বড় করলাম। তো এখন দেখি আমরা এই যে উপরের লেখাগুলো আমি একটু কেটে দিই, হালকা পাতলা দেখি, এগুলো আজকে এত বেশি দেখবো না। তো এই দেখো, এ হলো ক্লাস মেইন ডট জাভা নামের একটা ফাইল আর কি, আর ক্লাসের নামও দিছে মেইন। তো অনলাইন কম্পাইলার আর কি মেইন রাখে ক্লাসের নাম, আর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এরপরে এটা। এইখানে ধর একটা চলক লিখলাম ইন্টিজার আইডি, ঠিক আছে। কারণ এই আইডিটা আমরা যদি ইউজ করতে চাই, তো মেইন নামক যে ক্লাস আছে, তো এই আইডি বা এখানে যাই লিখুন না কেন ওইগুলো ইউজ করতে হলে মেইনের একটা অবজেক্ট বানাইতে হইব। তারপরে এইভাবে দিলাম যে অবজেক্ট ওয়ান ডট আইডি সমান সাপোজ 75 এরকম দিলাম, ঠিক আছে। তারপরে তুমি যদি এই মানটা দেখতে চাও, তুমি এইভাবে লিখবা অবজেক্ট ওয়ান ডট আইডি। তো এইভাবে দিলে জাস্ট দেখি রান হয় কিনা, যেমন ঠিক আছে আপাতত 75 আসছে। তুমি যদি চাও না আরেকটু সুন্দর করে দেখাই, তাহলে এইভাবে দেখাইতে পারো।
তো আপাতত খালি 75 দেখাচ্ছিল, এবং তুমি যদি চাও আগে পরে কোনো একটা লেখা দেয় তো এরকম কোটেশনের ভিতর ওই লেখাটা লিখবা। তারপরে সিতে আমরা কমা দিতাম আর কি, আর জাভাতে এখানে খালি একটা প্লাস দিব। তো দেখো, এই সংখ্যাটা হয়ে গেছে এখন 75। ধরো আরেকটা দিলাম, সাপোজ ইন্টিজার ব্যাচ। এখন ধরো ব্যাচে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, আমি যদি এখন দেখি আপাতত ব্যাচের কি অবস্থা। ধরো এডিট ডট ব্যাচ, ঠিক আছে, এটা একটু রান করে দেখি। জিরো। মানে আগে দেখো, আগে আমরা ভ্যালু অ্যাসাইন করছিলাম এই জন্য 75 আসছিল আইডিতে, বাট ব্যাচ নামে নতুন একটা চলক নিছি, এই চলকে কোনো মান আমরা অ্যাসাইন করিনি, তাই ব্যাচের আপাতত মানটা আসছে গিয়ে জিরো। এই দুইটাকে একটা নামে ডাকা আর কি, গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। আর এইগুলো তো এখানে যদি আমি কিছু লিখি, সাপোজ এখানে আমি লিখলাম ইন্টিজার a = 14, এ হইলো আমার লোকাল ভেরিয়েবল। এই এটা যদি ইউজ করতে চাই, এই ইউজ করতে কিন্তু আমার কোনো অবজেক্ট লাগবে না, ঠিক আছে, এই এটা অটোমেটিকলি ইউজ হবে। এটা মানে লোকাল ভেরিয়েবল ইউজ করতে হলে আমার কোনো অবজেক্ট লাগবে না। বাট এই জিনিসগুলো এখানে কি, এগুলো হলো গ্লোবাল ভেরিয়েবল, এইগুলো ইউজ করতে হলে আমার অবজেক্ট লাগবে। এই হলো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে লোকালের জন্য অবজেক্ট লাগে না, বাট গ্লোবাল যেগুলো আছে এগুলোর জন্য অবজেক্ট লাগবে। তো আরেকটা বানাই এইভাবে। ধরো আরেকটা দিলাম 77। এখন দেখো এইভাবে, তো আমি আইডি সেম রাখছি, বাট বলছি প্রথম স্টুডেন্টের আইডি 75, সেকেন্ড স্টুডেন্টের আইডি হলো 77, এইরকম আর কি। তো দেখো এইভাবে আপডেট হবে। তো তুমি এই একটা চলককে একাধিক মানুষের জন্য বা একাধিক অবজেক্টের জন্য ইউজ করতে পারবা। এই জিনিসটা হলো অবজেক্টের কাজ আর কি, আমি সেম জিনিসগুলো একাধিকের জন্য ইউজ করতে পারবো। যেমন আমি বলে দিলাম না, তখন আমি এটা চেঞ্জ করবো, ob2.batch ইকুয়াল টু ধরো 2022, এইরকম একটা দিলাম, ঠিক আছে। এখন যদি এখানে দাও সেম জিনিসই, ob2. দাঁড়াও এগুলা কেটে দিই। ধরো ob2.batch, এই যে 2022 আসবে, ঠিক আছে। বাট ob1 এর কিন্তু আমি ব্যাচ দেইনি, মানে কোনো অ্যাসাইন করে দেইনি, তাই আপাতত এটা জিরো আসবে, ঠিক আছে। এই যে জিরো আসছে একটা। এখন আমি ঠিক করলাম যে না, আমার ব্যাচটা আমি কি করে দিব যে সবার জন্য আপাতত সেম থাকবে, কোনো এক সময় যদি একজনেরও ব্যাচের মানটা আপডেট হয় তাইলে যাতে সবার মানটা আপডেট হয়ে যায়, ঠিক আছে। বা আরেকটা জিনিস দেখি, স্ট্রিং নেই। ডিপার্টমেন্ট নামের একটা স্ট্রিং নিলাম। এখন সবার যদি আমি স্ট্রিং এর মান দিতে চাই তাহলে এইভাবে লেখা লাগবে না। এভাবে দিলাম, অবজেক্ট 1 এর আমি এটা দিলাম। তো এখন যদি আমি দেখতে চাই এটা, সাপোজ এটা, অবজেক্ট 1 এর ডিপার্টমেন্ট হইলো গিয়ে সিএসসি। এখন আমি চাই না অবজেক্ট 2 যে আছে ওরটাও সিএসসি হবে, মানে সবারই কমন থাকবে গিয়ে সিএসসি যেটা। এইরকম যদি আমি কমন একটা ভেরিয়েবল রাখতে চাই বা কমন একটা ফাংশন রাখতে চাই যেটা সবাই ইউজ করবে, তখন এইটার সামনে খালি স্ট্যাটিক এই কথাটা লিখলেই হবে, ঠিক আছে। স্ট্যাটিক কথাটা লিখলেই হবে, তাহলে এটা সবার জন্য কমন হয়ে যাবে। মানে স্ট্যাটিক না লিখলে আমি দেখাই। তো এখন দেখো, দুইজনেরই ডিপার্টমেন্ট সিএসসি। এখন আমি চাচ্ছি যে বারবার এই কষ্ট করে আপডেট না করে এক কাজ করি, এটারে একটা জেনারেল বানাই ফেলি। তো এটারে বানাই ফেলি ধরো স্ট্যাটিক। স্ট্যাটিক বানানোতে কি হয়েছে দেখো, এখন যদি আমি অবজেক্ট 1 এরটাও সিএসসি দেই আর অবজেক্ট 2 এরটা কিছু নাও দেই, তাহলে দেখো কি হয়। তাহলে দেখো অবজেক্ট 2 এরটা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে, মানে একজনেরটা আপডেট করলে সবারটা আপডেট হয়ে যায়। এই হলো স্ট্যাটিকের বৈশিষ্ট্য। বাট স্ট্যাটিক যদি না দেই, দেখো এখন কিন্তু অবজেক্ট 2 এর আমি কিছু বলিনি, তাহলে দেখো একটা নাল আসছে, মানে স্ট্রিং কে কিছু না দিলে ওর আসে একটা নাল। বাট সেম জায়গায় যদি আমি স্ট্যাটিক দিয়ে দেই,
স্ট্যাটিক দিলে আর কি এই জিনিসটা চলে আসে, মানে একজনেরটা আপডেট করলে অন্যজনেরটা। স্ট্যাটিকের মজার ব্যাপার হইল গিয়ে এরকম আলাদা করে অবজেক্ট ওয়ান না লিখে যদি খালি ডিপার্টমেন্টও লিখো, তাহলেও কিন্তু স্ট্যাটিকটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। এই দেখো সিএসসি ঠিকই আপডেট হয়েছে, সেম এখানে অবজেক্ট ওয়ান ডট ডিপার্টমেন্ট লেখা যে কথা, খালি ডিপার্টমেন্ট লেখাও সেম জিনিস। অর্থাৎ স্ট্যাটিকের সাথে আমার অবজেক্টের কোনো সম্পর্ক নাই, স্ট্যাটিক ভেরিয়েবলটা একবার বদলাইলে সব জায়গায় আপডেট হয়ে যাবে, ঠিক আছে। বাট এই যে তোমার অন্যগুলা স্ট্যাটিক ছাড়া যেগুলো আছে এইগুলাতে, নন স্ট্যাটিক যেগুলা, এগুলাতে এক একটা অবজেক্টের জন্য এক এক মান দেওয়া লাগে। খালি স্ট্যাটিকের জন্য তোমার সেম মান আর কি সবগুলাতে। এই হলো আর কি স্ট্যাটিকের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাইলে স্ট্যাটিক না থাকলে কি করতে হইব, সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে আপডেট করতে হইব। আর স্ট্যাটিক থাকলে একটা আপডেট করলে বাকিগুলো আপডেট হয়ে যাবে। বলো তো, কারো কনফিউশন থাকলে একটু জানাইও আমারে। তো এই হলো আমাদের স্ট্যাটিক এর কাহিনী আর কি। এইটা এখানে থাক তাইলে, আমি আরো দেখি। এটা কোড দিয়ে দিব না তোমাদের, এগুলো যাতে দেখতে পারো পরে। আরেকটা দেখি, এখানে সেকেন্ড আরেকটা ওপেন করলাম। তো এখন আমরা আরো কি দেখা যায়, আমরা লাস্ট যেটা দেখছিলাম একটু ক্লাসে, ওইটা দেখি, ওই যে কিভাবে আমরা সেম নামের একাধিক জিনিস চালাইতে পারবো। তো এটার নাম হলো পলিমরফিজম। উপরে এইভাবে দেখো, কমেন্ট, সিঙ্গল লাইন কমেন্ট। পলিমরফিজম বা বহুরূপিতা, এটার কাহিনী কি? এটার কাহিনী হইল গিয়ে একটা ফাংশন থাকবে, কিন্তু এই ফাংশনের অনেকগুলা চলক থাকতে পারে, মানে একই নাম দিয়ে একাধিক ফাংশন। ধরো আমি বললাম যে বয়ের, ওই যে যেটা দেখাইছিলাম সাম, তো লিখে এখানে, ঠিক আছে। তো এই ফাংশনটা কি করবে, খালি দুইটা সংখ্যা যোগ করবে। এখন কোনো সময় আমার লাগতে পারে তিনটা সংখ্যা, তাইলে কি করব? তিনটা সংখ্যার জন্য এ প্লাস বি প্লাস সি, এই দেখো তিনটা সংখ্যা এখন সেম নাম দিয়ে খালি লিখছি। এখন যদি আমি অবজেক্ট অবজেক্ট বানাই একটু ট্রাই করি। এখন এটাতে যদি কারো কনফিউশন লাগে যে এটা কি, মেইন হইলো গিয়ে ক্লাসের নাম, আর এটা হলো অবজেক্টের নাম, ওই সেম কাহিনী আমরা যে আগে দেখতাম সি তে লেখার সময়, এটাও সেম ঘটনা। ইন্টিজার হইলো ডাটা টাইপ, তো এখানে একটা ডাটা টাইপ, সেটা হইলো ক্লাসের নাম আর কি। এরপরে এই নামটা হইলো আমাদের অবজেক্টের নাম, যেরকম আমরা চলকের নাম দিতাম। আর ইকুয়াল টু নিউ মেইন, নিউ মেইন লেখার কারণ হইলো গিয়ে এই যে দেখো এটার নাম হইলো মেইন আর কি। তো মেইনের ভিতর যে জিনিসগুলো আছে ওগুলা যাতে তার ভিতরে সেট হয়ে যায়, এই জন্য আমরা লিখি নিউ মেইন, নতুন অবজেক্ট বানানোর জন্য। এখন দেখো দুইটা এখানে আছে ফাংশন, যে একটা বলছে আমাকে যদি দুইটা চলক দাও তাহলে এটা চলবে, আমাকে তিনটা চলক দিলে এটা চলবে। যেমন দেখো, প্রথমটা আমরা দুইটা চলক দিয়ে দেখি, তাইলে অবশ্যই ওই যে 5 নম্বর লাইনে যেটা আছে এইখানে তা যাওয়ার কথা। দেখো 30 আসছে, 10 আর 20। এখন যদি কেউ বলে না, আমি আরেকটা করবো, 10 20 আর ধরো 15 একটা দিলাম। তখন দেখো এখন যাবে গিয়ে আমাদের সেকেন্ডটায়। তো সেকেন্ডটাই দেখো এই দুইটা যোগ করে হয়েছে, কোনো ঝামেলা করেনি, নাম সেম আছে, খালি আমার এই জিনিসগুলো প্যারামিটার ডিফারেন্ট হয়, এটা কাজ করছে। তো এই হলো আরেকটা জিনিস। এখন আরেক ভাবে দেখাইতে এলে ধরো এইটা, এগুলা সেম রাখলাম, এটার নাম ধরো দিলাম ফ্লোট। ফ্লোট দিলে আর কি যোগ করতে একটু ঝামেলা করে, তাই এগুলো আপাতত বাদ। এই দেখো দুইটা, প্রথমটা এখন এইগুলা এইভাবে দিই, সাপোজ এই, আচ্ছা দিব না। প্রথমটা আমার দুইটা সংখ্যা পাইছে, একটা ইন্টিজার আর একটা, দুইটা ইন্টিজার, সেকেন্ডটা একটা ইন্টিজার আর একটা হলো ফ্লোট। তো এরকম, যে প্রথমটায় আসলে হেলো প্রিন্ট হবে, সেকেন্ডটায় হাই, দেখি এটা কাজ করে কিনা। তো এখানে ঝামেলা, তো এক কাজ করি, ফ্লোট যেহেতু লিখছি এফ একটা লিখে দিই। ঠিক আছে। দেখো প্রথমটায় জাস্ট দুইটা চলক, এইটা এটার জন্য আমার হেলো প্রিন্ট করছে, ঠিক আছে না।
আর সেকেন্ডটায় ফ্লোট থাকায় এই জাস্ট এই চেঞ্জটা হয়েছে, বাকি সবই দেখো সেম। এটা হাই প্রিন্ট করছে। তাইলে কি বুঝলাম, আমি যদি এইখানের এই প্যারামিটার সংখ্যা বাড়াই বা যে কোনো একটা প্যারামিটারের ডাটা টাইপ যদি চেঞ্জ করি, তাহলে আমার কোনো সমস্যা না। বাট সমস্যা হবে তখনই যদি আমার এইখানে সেম রেখে দিই। সাপোজ আরেকটা ট্রাই করি আমরা। ধরো এটা আমি ক্লাসে যে উদাহরণ বলতাম যে আমার এইখানে কি আছে তার উপর ডিপেন্ড করে না, আমার ডিপেন্ড করে এই সাম থেকে শুরু হয়ে তারপরে যা আছে। এখন দেখো, এখন তুমিই চিন্তা করো যে এই যে বললাম, এই যে এটা লিখলাম, এরপরে আমি যদি এইটা কল করি যে এইটা, ধরো বেশি নিচে চলে যায় কোনো সময় বেশি উপরে। আচ্ছা, তো এটা দেখো, এখন আমি যদি এইটা বলি ওবি ওয়ান ডট সাম করো 10 আর 20, এখন ও এই বেচারা কনফিউশনে পড়ে যাবে আমি কি এইটায় যাব নাকি এইটায় যাব। এই জন্য ফাংশনের নাম যদি সেম থাকে আর দুইটা প্যারামিটারের যে কোনো একটা আমার ডিফারেন্ট হইতে হবে। এখানে যদি দুইটাই সেম হয়ে যায় তাহলে কনফিউশনে পড়বে যে কোনটায় যাবে কোনটায় না। আর কনফিউশনে পড়ে গিয়ে আমার এইরকম করলে এরর আসবে। দেখো এখানে রিটার্ন ঠিক আছে আছে, বাট এইরকম করলে আমার এটা সে এরর দেখাবে, যে ও আসলে বুঝে যাবে কোন জায়গায় কনফিউশনে পড়ছে। ঠিক আছে, তো এই হলে কাহিনী। তো এই জন্য আমার কি করতে হবে, ভয়েড এগুলো ম্যাটার করে না, আমাকে যা ম্যাটার করে তা হইল গিয়ে এইখানে ডিফারেন্ট থাকতে হবে অ্যাটলিস্ট একটা, এইরকম ডিফারেন্ট থাকতে হবে। অথবা আমি যদি চাই ইন্টিজার রাখতে, তাহলে আগের মতো এ বি আর সি এরকম চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই জায়গায় ব্র্যাকেটের ভিতর মিনিমাম একটা চেঞ্জ আনতেই হবে আমার, নইলে সেম নাম রাখা যাবে না। এই যে সেম নাম রেখে একাধিক জিনিসপত্র আমরা রাখতে পারতেছি ব্র্যাকেটের ভিতরে, এটার নামই হলো পলিমরফিজম। ঠিক আছে না? তুমি চাইলে আরো সার্চ দিয়ে দেখতে পারো, পলিমরফিজম ইন জাভা। তো এগুলো জাস্ট একটু পড়তে পারো তুমি, আরো দেখবো না আমরা। আর এই যে স্পেসিফিক জিনিসটা, এটার একটা নামে ডাকা হয় মেথড ওভারলোডিং। তো এটা পলিমরফিজম আমরা পরে পড়বো, আপাতত আমরা মেথড ওভারলোডিংটা পড়লাম যে এইভাবে আমরা একটা ফাংশনের নাম বদলাইতে পারি। নেক্সট আমরা পলিমরফিজমটা আর একটু ডিটেলসে জানবো আরো দু একটা কাজ ক্লাসের উপরে। আজকের জন্য পলিমরফিজমের ভিতরে এটার একটা বলা আর কি মেথড ওভারলোডিং। আরো পলিমরফিজম নিয়ে ডিটেলস আলোচনা আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এইটা হলো একটা আলোচনা ছিল। আর ধরো, আর এটার মধ্যে আরেকটা দেখানো যায়, সাপোজ আমি বললাম যে না, আমি একটা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলে একটা সংখ্যা ইনপুট দিলে, ধরো বর্গক্ষেত্র একটা সংখ্যা ইনপুট দিলে বলবে এ স্কোয়ার, আর দুইটা সংখ্যা ইনপুট দিলে বলবে এ ইন্টু বি, যেমন এইটা। যেমন ধরো আমরা কি করছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করতাম, এই একটা বাহু দিয়ে দিলে আমরা বলতাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তো এইভাবে যখন আমার একটা প্যারামিটার পাঠাবো তখন ওই স্কোয়ার করবে, আর দুইটা প্যারামিটার পাঠালে যে দুইটা পাঠাবো ওইটা করবে। এখন জাস্ট এইখানে আমি দিই এরিয়া, একটু দেখো আমরা এখানে কি করছি, দুইটা ফাংশন বানিয়েছি সেম নামেরই। যখন আমার একটা প্যারামিটার এই জিনিসটা প্যারামিটার পাবে তখন ও স্কোয়ার দেখাবে, আর যখন দুইটা প্যারামিটার পাবে তখন এ ইন্টু বি দেখাবে। এই হলো কাজ, 10 স্কোয়ার আর 10 × 20। তো এভাবে আর কি একই ফাংশনকে একাধিকভাবে কল করতে পারি আমরা। তো এই গেল এটার কাজ। আর লাস্ট আজকের দেখা যায়, আর বেশি না, ইনপুট নেওয়াটা একটু দেখি আমরা। তো এই কথাটা লেখা লাগে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এটা লেখার পরে একটা দিই। ঠিক আছে, ওই সেমিকোলনটা না দিলে ঝামেলা করে।
এখন আমি চাচ্ছি একটা ইনপুট নিতে, একটা সংখ্যা, ওই সংখ্যাটা এখানে পাঠাবো, ঠিক আছে? যে ধরো, তো আমাদের জাভাতে যে কোনো সংখ্যায় ইনপুট নিতে হলে এই কথাটা লিখতেই হবে মাস্ট। এরপরে ওই যে ইন লিখছো না, ওই ইনটা দিয়ে আমরা ইনপুট নিতে পারি। যেমন ধরো একটা সংখ্যা নিব, এইভাবে নিলাম আমরা। এখন এই এটা আমরা এখানে পাঠাবো সাপোজ, দেখি কি হয় কাহিনী। ওই যে এই একটা সংখ্যা ইনপুট নিতেছি, তো দেখি এটা রান করে, দেখুন। তো এখানে একটা সংখ্যা সাপোজ দিলাম, দেখি কাজ করে কিনা। ঠিক আছে, আচ্ছা বেশ বড় হয়ে গেছে, আরেকবার দিই। ধরো একটা সংখ্যা সাপোজ আমি 5 দিলাম, দেখো প্রথমে 5 পাইছে, তো 5 স্কোয়ার হইলো 25, আর 5 × 20 হইলো আমার 100। ঠিক আছে, ওকে, আর একটা লিখা দেখাই এমনিতে। এখন তাইলে আমাদের বুঝতে ইজি হবে। যে দেখো গিভ ইনপুট বলছে, ইনপুট দেও, ধরো যে কোনো সংখ্যা, সাপোজ 7 দিলাম। 7 স্কোয়ারে হলো গিয়ে এটা, আর এরপরে এটা। এখন তুমি যদি চাও না দুইটা সংখ্যা ইনপুট হিসেবে নিবা, ধরো এটা বাদ দিই, খালি একটা ফাংশন দিয়ে দেখাই, তো আরেকটা লিখে দাও এইভাবে। ঠিক আছে, তো এটা দিলাম। এখন আমি যদি এইভাবে দিই, এইটা গিভ ইনপুট, প্রথম সংখ্যা দিলাম 4, পরের সংখ্যা দিলাম 5। ওকে ওকে। ও আমরা যারা আসছে আমরা অ্যাটেন্ডেন্স হিসেবে ওই চ্যাটে চাইলে রেজিস্ট্রেশন নাম্বার বা আইডি দিয়ে দিতে পারি, ঠিক আছে, কাউন্ট রাখার জন্য। সমস্যা না। আর যারা ক্লাসে ছিল তাদেরও সমস্যা না, তোমাদের ওইটা আমি দেখে দিয়ে দিব না। আচ্ছা, তো এই দুইটা গুণ করে এটা হয়েছে, ঠিক আছে না, আর তেমন কিছু না। এখন এটা তো গেলে একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখাই ফেলি, তাহলে আজকের জন্য আমরা শেষ দিয়ে দিব। তো এইখানে আমি একটু চেঞ্জ করি, যে এখন আমি দুইটা স্ট্রিং নিয়ে দেখাতে চাই। মানে ধরো তুমি তোমার ফার্স্ট নেম দিলে খালি ফার্স্ট নেমটা দেখাবে, সেকেন্ড দুইটা নাম দিলে দুইটা নাম দেখাবে। যেমন দেখি, M1 দিলাম, আর এখানে দিলাম। ওকে, আমি কি লিখছি একবার দেখি। যখন একটা স্ট্রিং পাবে, ধরো আমি স্ট্রিংটা দিলাম 61 ডি, তো এখানে যাবে হ্যালো 61 ডি। যখন আমি দুইটা স্ট্রিং পাঠাবো, ধরো প্রথমে পাঠালাম সিএসসি, এরপরে পাঠালাম 61 ডি, তো দেখাবে হ্যালো সিএসসি 61 ডি। দেখি এখন এইরকম কিছু কাজ করে কিনা। যে আপাতত এটা একটু ছাড়ি, আপাতত একটা স্ট্রিং পাঠাইলাম, ধরো সাপোজ 61 ডি। দেখো একটা স্ট্রিং পাঠাইছি, একটা স্ট্রিং পাঠাইলে আমার এই ফাংশনটা কল হওয়ার কথা, তো দেখি কাজ করে কিনা। এরিয়া লিখে ফেলছি মনে হয় কোনো একটা জায়গা। আচ্ছা, এখানে এরিয়া না, M1, আর এখানে হেলো না দিয়ে আমি দিই হাই। তো ঠিক আছে, হেলো 61 ডি। দেখো একটা স্ট্রিং পাঠাইছি, এই যে এই লাইনটা একটা স্ট্রিং পাঠানোয় আমার এইটাই গেছে, এইটাই গিয়ে হেলো দেখাচ্ছে। এখন দুইটা যদি স্ট্রিং পাঠাই, যেমন এইখানে যদি দিই, মাঝখানে একটা যেমন দেখো একটা স্ট্রিং সিএসসি, একটা হলো 61 ডি, এরকম দুইটা স্ট্রিং পাঠাইলে তাহলে তখন এইটাই যাবে সেকেন্ডটাই। ঠিক আছে না, এই দেখো হাই 61 ডি, এইভাবে আর কি জিনিসটা কাজ করে। ও তুমি যদি এটা ইনপুট নিতে চাও সেম, যে
তারপরে সেম ভাবে S2। দেখো, আমি দুইটা ইনপুট নিলাম, S1 S2, এরপর আমি বললাম না, এখন আমি এখানে দেই S1, S2, দেখি এটা কি করে। আর এখানে প্রথমে বলে দিই যে বোঝার সুবিধার জন্য গিভ ইনপুট, দেখি কি কাজ করে। বলো গিভ ইনপুট, দুইটা ইংলিশ ওয়ার্ড লিখে দে, যেমন থ্যাঙ্ক দিলাম, এন্টার প্রেস করলাম, আর একটা থ্যাঙ্ক দিলাম, বা ধরো এখানে দিলাম ইউ। দেখো এখানে একটা বড়সড় লাইন লিখছি, প্রথমটা হলে একটা ওয়ার্ড লিখছি, 2 নম্বরটা লাইন লিখছি, দেখি কি হয়। তো দেখো, হাই থ্যাংক ইউ 61 ডে, যেমন হাই তো আগে থেকেই ছিল। এ এ বলতে আমার গেছে থ্যাঙ্ক, আর বি বলতে গেছে আর কি আমার ওই 61 ডে টা। ঠিক আছে না? আর বাই চান্স যদি খালি আমি এটা দিই, যে যাই লিখতে হলে প্রথমটা দিই, তো বুঝতেছে কি করবে কাহিনী। দেখো এখানে দুইটা পাঠাইলো, ওই যে আপাতত আমার একটাই যাবে, তাইলে দেখো তখন খালি হ্যালো থ্যাংক ইউ এটাই শেষ। তো এই হলো কাহিনী, এইভাবে তুমি ইচ্ছা মতো ইনপুট নিতে পারবা। নেক্সট ইন্টিজার, নেক্সট লাইন, নেক্সট ফ্লোট, নেক্সট ডাবল, এগুলা দিয়ে করতে পারবা কাজ। তো এটাও ছিল একটা ইন্টারেস্টিং জিনিস। আর কি দেখা যায়, আর একটা জিনিস আমরা দেখে ফেলি, এটা আমি ওই আর একটা সেকশনে দেখাইছিলাম মানে আজকে, তো ওইটা দেখে আজকে আমরা শেষ দিয়ে দিব। তো জাভাতে এইভাবে ক্লাসের ভিতর আর কি এইরকম কিছু একটা দিয়ে, খালি ব্রেকেট দিয়ে যদি কিছু লিখো, ওই জায়গাটাকে একটা নামে ডাকা হয়, ব্লক। খেয়াল করি, জাভাতে এইরকম ব্রেকেট দিয়ে কিছু একটা লিখলে ওই জায়গাটাকে একটা নামে ডাকা হয়, কি নামে ডাকা হয়? ইনস্ট্যান্স ব্লক। এটা কখন কাজ করবে? যখনই আমরা একটা অবজেক্ট বানাবো, তখন আমরা এই ব্র্যাকেটের ভিতর কিছু যদি লিখে থাকি, ওইটা রান হবে। যেমন আমি একটা ট্রাই মেরে দেখি। যেমন এখানে লিখলাম হ্যালো, আর আপাতত দেখো কিচ্ছু চলবে না, কিচ্ছু না, খালি। তো এখন যদি এখন একটা অবজেক্ট বানাই, দেখো, তেমন কিচ্ছু না, খালি একটা অবজেক্ট বানাইছি, তাইলে দেখো কি হয়। অবজেক্ট বানাইলাম, সাথে সাথে কিন্তু এটা রান হয়েছে, আমার আলাদা করে কোনো ফাংশন বা কিছু লেখা লাগে নাই। তো ইনস্ট্যান্স ব্লকের কাজ কি, যখনই আমরা একটা অবজেক্ট বানাবো তখন সে এইটা চলবে। যেমন মাঝখানে আরো যদি অনেক কিছু থাকে, যেমন এখানে দেখাই, দেখো এইখানে তো আমি কি করছি, তাহলে এখানে 45 দেখাবে, এখন আরেকটা অবজেক্ট বানাই ফেলি। ওকে, দেখো, তাহলে এখানে কি কি আসবে, ধরো প্রশ্নের মধ্যে এইভাবে দিবে যে এখানে আউটপুট কি ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা একটা অবজেক্ট বানাইছি, অবজেক্ট বানানোর সাথে সাথে ইনস্ট্যান্স ব্লকে যা থাকবে ওইটা চলবে, মানে হ্যালো একবার দেখাবে। এরপরে এর মান সেট করছি, এর মান দেখাইছি, মানে 45 দেখাবে। এরপরে সেকেন্ড অবজেক্ট খালি বানাইছি, সেকেন্ড অবজেক্টে কিছু মান টান বলে দিনি, বানানো হয়ে গেলে সাথে সাথে এই যে ইনস্ট্যান্স ব্লকে যা আছে তা দেখাবে। তো একটু দেখি চালিয়ে, দেখো এটার কাহিনী বুঝছি কিনা আমি আরেকবার দেখাই দিই তাইলে। যখনই আমার এইরকম অবজেক্ট বানানো হবে, এই অবজেক্টটা বানাইলে এইখানে যে লাইনটা আছে ওইটা এক্সিকিউট হবে, এই জন্য প্রথমে হেলো আছে। এরপরে এইটার কাজ হয়েছে, এটা নর্মাল। এরপরে যখন আবার অবজেক্ট বানাইছি, তখন সে দেখবে ইনস্ট্যান্স ব্লকে কিছু আছে কিনা, ওইটার এক্সিকিউট করবে। ঠিক আছে? তো ইনস্ট্যান্স ব্লকের কাজ কি, যখনই আমার একটা অবজেক্ট বানানো হবে, তখন ওই জিনিসটা কাজ করবে। তো এটা ভালো জিনিস। আর এখন ধরো আরেকটা বানাই ফেলি এরকম, হেলো দিলাম, আরেকটার নাম দিলাম হেলো টু, সেম রাখছি, খালি হেলো এর নিচে লিখছি গিয়ে কি, হেলো টু। এখন কি হবে জানো,
যখন প্রথম অবজেক্টটা বানাইছি প্রথমে হেলো আসবে, এরপরে হেলো টু আসবে, 45 আসবে, এরপরে সেকেন্ড অবজেক্টটা বানানোর সাথে সাথে আবার হেলো আর হেলো টু আসবে। ঠিক আছে, এই দেখো যতবারই অবজেক্ট বানাবা প্রথমটা এক্সিকিউট এটা চলবে, তারপরে আবার এইটা চলবে, এরকম আর কি চলতে থাকবে ওই জিনিসটা। তো এই হলো তার কাহিনী আর কি, ইনস্ট্যান্স ব্লকের কাহিনী। যখনই অবজেক্ট বানাবো তখন নতুন করে এই ব্র্যাকেটের ভিতর যা আছে ওইটা এক্সিকিউট হবে। এখন যদি এখানে তিন চারটা থাকতো সিকোয়েন্স ওয়াইজ, উপর থেকে নিচে যা যা আছে ওইটা এক্সিকিউট হইতো। এটা থিওরি ক্লাসে বলিনি, যে হোয়াট ল্যাবে দেখাই দিলাম আর কি। তো ওকে।